গুড মর্নিং স্টুডেন্ট। আজকে দেখো আমরা সংস্কৃত ব্যাকরণের একেবারে ভিত্তিস্তম্ভ স্বরূপ পদ যে 5 প্রকারের, সেই 5 প্রকারের পদ নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াপদ আর অব্যয়পদ। এইগুলো কি বলছে? পাণিনীয় ঐতিহ্যে সংস্কৃত ভাষার 5টি মূল শব্দশ্রেণীর বিশ্লেষণ, কী কী তাদের সংজ্ঞা, রূপান্তরের নিয়ম আর ব্যবহারিক উদাহরণ সহ এইগুলো আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। দেখো, প্রথমেই আছে সংস্কৃত ব্যাকরণে মূল উপাদান। কি বলছে? এই 5টি যে শব্দ শ্রেণী কি কি পেলাম আমরা? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াপদ আর অব্যয়। এই 5টি কি বলছে? প্রতিটি শ্রেণীর ভাষা কাঠামো গঠনে অপরিহার্য। এই যে প্রতিটা শ্রেণী, এই যে 5টা পদ ভাষার কাঠামো গঠনে অপরিহার্য। ঠিক আছে, কি বলছে? নিজস্ব রূপান্তর নিয়ম। প্রতিটি শ্রেণীর নিজস্ব রূপান্তর নিয়ম রয়েছে, তাদের কার্যকারিতা রয়েছে, যা পাণিনীয় অষ্টাধ্যায়ীতে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়েছে। আর কি বলছে? সঠিক প্রয়োগ। এই যে 5টা পদ পেলাম, এইগুলো যদি সঠিক প্রয়োগ করা হয় তাহলে বাক্যের অর্থ এবং সুন্দর প্রকাশটা নিশ্চিত করে। ঠিক আছে, ব্যাকরণিক শুদ্ধতায় সংস্কৃতের মূল ভিত্তি। ব্যাকরণিক শুদ্ধতা হচ্ছে সংস্কৃতের মূল ভিত্তি। সেই জন্যে এই যে 5টি পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াপদ, অব্যয়, এদের সুনির্দিষ্টভাবে তাদের প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করলে বাক্যের অর্থ এবং সুন্দর প্রকাশটা নিশ্চিত করে। ঠিক আছে, এরপর দেখো আমরা চলে যাই। প্রথমেই আছে বিশেষ্য বা নামপদ। বিশেষ্য বা নামপদ, এর সংজ্ঞা আর শ্রেণীবিভাগ দেওয়া রয়েছে। দেখো কি বলা হচ্ছে সংজ্ঞাতে, যে বিশেষ্য ব্যক্তি, স্থান, বস্তু বা ধারণার নাম প্রকাশ করে। সংস্কৃতে বিশেষ্যকে নামপদ বলা হয়। 3টি লিঙ্গ আছে বিশেষ্যের: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গ। যেমন পুংলিঙ্গের উদাহরণ দেওয়া আছে, দেখো নরহ, বালকঃ। স্ত্রীলিঙ্গের উদাহরণ দেওয়া আছে নারী, লতা। আর ক্লীবলিঙ্গ বা নপুংসক লিঙ্গের উদাহরণ পাচ্ছি আমরা ফলম, বনম। তো এইটা একেবারে প্রাথমিক ধাপ। এইগুলো মোটামুটিভাবে সকলেরই জানা। একটু জাস্ট দেখে নাও, যদি নতুন কিছু তোমরা তথ্য এখান থেকে পেয়ে থাকতে পারো তো সেটা বুঝে নেবে। দেখো এখানে দেখো আর কি বলেছে, 7টি বিভক্তি আছে। প্রতিটি বিভক্তি বিভিন্ন ব্যাকরণগত সম্পর্ক প্রকাশ করে, সেটা কর্তা থেকে একেবারে সম্বোধন পর্যন্ত। তাহলে বিশেষ্য সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা পেলাম, যে বিশেষ্য হচ্ছে ব্যক্তি, স্থান, বস্তু বা ধারণার নাম প্রকাশ করে। আর বিশেষ্য 3 প্রকারের হয়ে থাকে। ঠিক আছে, তার লিঙ্গ 3 প্রকারের হয়ে থাকে: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। তারপরে চলে যাও এই বিশেষ্যের বিভক্তি এবং তার প্রয়োগ কি বলছে। দেখো প্রথমাতে আছে প্রথমা বিভক্তি। এটা কর্তা এবং বিধেয় নির্দেশ করে। তাহলে প্রথমা যে বলছি, বিশেষ্যের যে বিভক্তি প্রথমা কি? কর্তা এবং বিধেয়কে নির্দেশ করে। উদাহরণ দিয়েছে, দেখো নরহ গচ্ছতি, লোকটি চায়। দ্বিতীয়াতে কি বলছে? দেখো দ্বিতীয়াতে কর্ম বা লক্ষ্য নির্দেশ করে, যেমন নরহ ফলং খাদতি, লোকটি ফল খায়। আর তৃতীয়াতে দেখো করণ বা মাধ্যম নির্দেশ করে, যেমন নরহ দণ্ডেন হন্তি, লোকটি লাঠি দিয়ে মারে, কাউকে একজনকে মারছে। ঠিক আছে, তাহলে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া পেলাম। প্রথমা বলতে কর্তা বা বিধেয় নির্দেশ করে, দ্বিতীয়া বলতে কর্ম বা লক্ষ্য নির্দেশ করে, তৃতীয়া বলতে করণ বা মাধ্যম নির্দেশ করে। এরপর চলে যাও চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত কি বলা হচ্ছে। দেখো চতুর্থীতে কি আছে না, সম্প্রদান বা প্রাপক
মানে যাকে দান করছি, যে গ্রহণ করছে, ঠিক আছে, যে কোনো জিনিস প্রাপ্ত হচ্ছে, ঠিক আছে, সেইটা হচ্ছে চতুর্থী বিভক্তি বা সম্প্রদান কারক হবে। যেমন নরহ বালকায় ফলং দদাতি, ঠিক আছে, তাহলে এখানে চতুর্থী হচ্ছে বালকায়, মানে বালককে, এটা হচ্ছে চতুর্থী হচ্ছে। পঞ্চমীতে কি বলছে, অপাদান বা উৎস বোঝাবে, ঠিক আছে। বৃক্ষাৎ ফলং পততি, তাহলে কোথা থেকে, বৃক্ষাৎ থেকে, তাহলে এটা অপাদান হচ্ছে। ষষ্ঠীতে কি বলছে, সম্বন্ধ হচ্ছে নরস্য পুত্র, লোকটির পুত্র, তাহলে এখানে লোকটির নরস্য, এটা ষষ্ঠী হচ্ছে। সপ্তমী কি বলছে, সপ্তমী বিভক্তিতে অধিকরণ বা স্থান বোঝাবে। যেমন বনে নরহ বসতি, তাহলে কোথায় বাস করছে, বনে, স্থান বোঝাচ্ছে, তাহলে বনে এটা অধিকরণ হচ্ছে। তাহলে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমী, চতুর্থীতে সম্প্রদান বা প্রাপক বোঝাবে, পঞ্চমীতে অপাদান যেটা উৎস বোঝায়, ঠিক আছে, আর ষষ্ঠীতে সম্বন্ধ বোঝায়, আর সপ্তমীতে অধিকরণ বা স্থান বোঝাবে, ঠিক আছে। তাহলে বিশেষের এই আমরা আলোচনা পেলাম। এরপর চলে যাও বিশেষণ। বিশেষণে কি বলছে দেখো, বিশেষণের সংজ্ঞা উপকারিতা দেওয়া আছে। প্রথমে কি বলা হচ্ছে যে বিশেষ সংজ্ঞা, এখানে কি আছে, বিশেষণ বিশেষের গুণ, পরিমাণ বা অবস্থা বর্ণনা করে। সংস্কৃতে বিশেষণকে বিশেষক বলা হয়, এটা মনে রাখতে পারো। আর বিশেষ্য বিশেষণের সম্পর্ক কি আছে দেখো, একটি বাক্যে বিশেষ্য যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচনের হবে, বিশেষণও ঠিক একইভাবে সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচনের হয়ে থাকে, ঠিক আছে। এই নিয়মকে সামঞ্জস্য বা অন্বয় বলে। তার মানেটা কীরকম দেখো, দুটো উদাহরণ দেওয়া আছে, বুঝে নি। পুংলিঙ্গের একটা উদাহরণ দেওয়া আছে দেখো, সুন্দরহ নরহ, এখানে নরহ, ঠিক আছে, সুন্দর লোক, তাহলে লোকটি হচ্ছে বিশেষ্য পদ, সেই অনুযায়ী সুন্দরটা কিন্তু সেই মতোভাবেই চেঞ্জ হয়ে তার সাথে সমানভাবে বিভক্তি নিয়ে বসেছে। যেমন নরহ, এটা হচ্ছে পুংলিঙ্গ, প্রথম আর এক বচনের রূপ আছে, ঠিক একই রকমভাবে তার বিশেষণ সুন্দরটাও পুংলিঙ্গ প্রথম আর এক বচন হয়েছে। নপুংসক লিঙ্গের একটা উদাহরণ দিয়েছে দেখো, সুন্দরং পুষ্পম, তাহলে পুষ্পম পদটা ক্লিবলিঙ্গ প্রথম আর এক বচনের রূপ, ঠিক একই রকমভাবে বিশেষণ পদটাও ক্লিবলিঙ্গ প্রথম আর এক বচনের রূপটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে যে লিঙ্গ, বিশেষ্য পদটা যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচনের হবে, বিশেষণ পদটাও সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচনের হয়ে যাবে। এবার দেখো বিশেষণের প্রকার দেয়া আছে। বিশেষণের প্রকার বা প্রয়োগ কি বলা হচ্ছে দেখো, গুণবাচক বিশেষণ, বিশেষ্যের গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে। 2 নম্বর বলছে পরিমাণবাচক বিশেষণ, বিশেষ্যের পরিমাণ বা মাত্রা প্রকাশ করে। 3 নম্বর হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ, বিশেষ্যের সংখ্যা নির্দেশ করে। এখানে দেখো শ্বেতঃ, কৃষ্ণঃ, বুদ্ধিমান, এগুলো সব গুণবাচক বিশেষ্য। পরিমাণবাচক বিশেষণ দেখো বহু, অল্প, সর্ব, এগুলো হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। আর সংখ্যাবাচক বিশেষণে দেখো এক, দ্বি, তি, এইগুলো হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। তাহলে বিশেষণের প্রকার রয়েছে গুণবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ আর সংখ্যাবাচক বিশেষণ, ঠিক আছে। তারপরে চলে যাও সর্বনামে, চলে এলাম। সর্বনামের সংজ্ঞা ও তার প্রধান প্রকার কি বলছে দেখো, সংজ্ঞা, সর্বনাম বিশেষ স্থানে ব্যবহৃত হয় এবং ব্যক্তি বা বস্তু নির্দেশ করে, পুনরাবৃত্তি এড়াতে এবং বাক্যে সংক্ষিপ্ত করতে, বাক্যটাকে সংক্ষিপ্ত করতে সর্বনামে কিন্তু প্রয়োগ অপরিহার্য। তাহলে কি বিশেষের বদলে আমাদের বিশেষণ পদটা, সর্বনাম পদটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, পুনরাবৃত্তি এড়ানোর জন্যে, ঠিক আছে, আর বাক্যকে সংক্ষিপ্ত করতে সর্বনাম অপরিহার্য। এখানে কি বলছে দেখো, ব্যক্তিগত সর্বনাম, যেমন অহম, তম, স, এগুলো হচ্ছে কি ব্যক্তিগত বা ব্যক্তিবাচক বলতে পারো, সর্বনাম বোঝাচ্ছে। আর প্রদর্শনী সর্বনাম বলতে কোনো কিছু দেখানোর ক্ষেত্রে, সেটা নিকটবর্তী হতে পারে বা দূরবর্তী হতে পারে,
সেই জন্য ইদম, তৎ এগুলো ব্যবহার করা হয়, এই সর্বনামগুলো ব্যবহার করা হয়। তাহলে সর্বনামের ক্ষেত্রে আমরা পেলাম দুই ধরনের সর্বনাম, একটা ব্যক্তিগত সর্বনাম, একটা প্রদর্শনী সর্বনাম। তারপরে চলে যাও ক্রিয়াপদ। ক্রিয়াপদের এখানে দেখো সংজ্ঞা এবং মূল বৈশিষ্ট্য দিয়েছে। সংজ্ঞা দিয়েছে কি না, ক্রিয়াপদ কর্ম বা অবস্থা প্রকাশ করে এবং কাল নির্দেশ করে। সংস্কৃতে ক্রিয়াকে ক্রিয়া বলা হয়, এটা দেখে নিও। আর 10টি গণ আছে, প্রতিটি গণের নিজস্ব সংযোজন প্যাটার্ন রয়েছে, যেমন ভাদিগণীয় ধাতু, অধাদিগণীয় ধাতু, দ্বিবাদিগণীয়, তুদাদিগণীয়, ঠিক আছে। এইভাবে চূড়াদিগণে বিভিন্ন রকমের গণ আছে। আর 3টি কাল পাওয়া যায়, বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল। এখানে দেখো গম ধাতুর 3টে রূপ দিয়েছে। বর্তমানকালের রূপ হচ্ছে গচ্ছতি, মানে বর্তমানকালে প্রথম পুরুষের একবচনের রূপগুলো দিয়ে দিয়েছে, বর্তমানকালের, অতীতকালের আর ভবিষ্যৎকালের। গচ্ছতি, অগচ্ছত আর গমিষ্যতি, ঠিক আছে। তার ক্রিয়াপদের ব্যবহার পেলাম। এরপর চলে যাও অব্যয় পদ। অব্যয় মানেই আমরা জানি অপরিবর্তনীয় শব্দ, এবং তাদের ভূমিকা দিয়েছে। কি বলছে দেখি, অব্যয় পদ অপরিবর্তনীয় শব্দ এবং তাদের ভূমিকা। সংজ্ঞা কি দেয়া আছে, অব্যয় অপরিবর্তনীয় শব্দ যা বাক্যের অর্থ সংযোজন বা পরিবর্তন করে। লিঙ্গ, বিভক্তি বা বচনে এদের কোনো পরিবর্তন হয় না। প্রধান প্রকার দিয়েছে কি না সংযোজক অব্যয়, যেমন চ, বা, এইগুলো সংযোজক অব্যয়। অনুমোদক অব্যয়, আম মানে হ্যাঁ। নেতিবাচক অব্যয়, ন। স্থানীয় অব্যয় মানে স্থান বোঝাবে, অত্র, তত্র। এইগুলো হচ্ছে অব্যয়ের প্রকারভেদ। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, নরহ স্ত্রী চ গচ্ছতঃ, নর এবং নারী যায়। এখানে এই চটা হচ্ছে অব্যয় পদ। এখানে একটা ফুড নোট করে দেওয়া রয়েছে, কি দেখি, যে অব্যয়ের বিশেষত্ব। সংস্কৃতে অব্যয় শব্দগুলি অপরিবর্তনীয়, এরা কখনো রূপান্তরিত হয় না। এই বৈশিষ্ট্যই এদের অন্য শব্দশ্রেণী থেকে আলাদা করে। পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে অব্যয়ের সুনির্দিষ্ট তালিকা প্রদান করেছেন এবং তাদের প্রয়োগের নিয়ম বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তাহলে আজকের আলোচনার যেটা বিষয় হলো 5 প্রকারের পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াপদ আর অব্যয়, সেইগুলোর একটা প্রাথমিক ধারণা জানলাম। এটার উপর ভিত্তি করে আমরা পরবর্তীকালে আরও যে বিষয়গুলো পড়ব সেগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। নম সংস্কৃতায়।